This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ভারত বনাম বাংলাদেশ কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি দুই দেশের জনতার মৌখিক লড়াই এগুলো কিন্তু চলছে। নেতারাও পরস্পরের দিকে কামান দাগছেন। যেমন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে ৮২ শিক্ষার চর কষিয়েছিলেন এবং বিএনপি নেতা রিজভী তার মুখেও কিছু ফুটানি, ললিপপ বনাম আমলকি। দেখুন, বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে, তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছেন, কষ্ট পেয়েছেন, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। এরা কারা? পাগল না হাফ পাগল? এটা কোনো কথা? কলকাতা দখল করব, 7 সিস্টার নিতে হবে, এবার আমাদের নতুন আমরা 3টে রাজ্য নিয়ে নেব, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নেব। এখন এদের মানে এই যারা বলছেন, বাংলাদেশের সুস্থ চেতনার মানুষরা কথা বলছেন না, যারা বলছেন তাদের সঙ্গে মুখ লাগিয়ে তাদের খারাপ কথাগুলোকে বাড়তি প্রচার দিতে রাজি নয়। দেখুন, বাংলাদেশিরা একটার পর একটা হুমকি দিচ্ছে। তারা 7 সিস্টার্স দখল করবে, তারা কলকাতা দখল করবে এবং তারা উত্তর পূর্ব ভারত দখল করবে, বাংলা, বিহার, ওড়িশা ইত্যাদি দখল করবে। ওপারের কথা নিয়ে এপার বাংলাতে একেবারে মশকরা চলছে। ভারত থেকে আমদানি ছাড়া যাদের এক মুহূর্ত চলে না, তাদের মুখে এত ফুটানি, তাদের এত সাহস কোত্থেকে আসছে? না থাকলে ভারত কবেই চলে যেত ইজ্জত। শুধু ৭১ স্বাধীন করেই প্রতিবেশী বাংলাদেশের দায়িত্ব থেকে সরে আসেনি ভারত। বলা ভালো, সদ্যজাত দেশটাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। সেই দেশের নেতারাই এখন ভারতকে হুমকি দিচ্ছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। কত স্বাদ ভাবুন। ভারত রফতানি বন্ধ করলে যে দেশটা না খেয়ে মরবে তাদের হম্বিতম্বি দেখেছেন। পেট্রাপোল সীমান্তের পর আজ ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়েও হুঁশিয়ারি দিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসিমারাতে 40টা রাফেল আছে, মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ফাঁপা আওয়াজ নয়, ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার পরও ভারতের মুখাপেক্ষী বাংলাদেশ। ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাকের সারি, যাচ্ছে ওপার বাংলার বেঁচে থাকার রসদ। এই যে সীমান্ত এলাকা, ঘোজাডাঙ্গা সীমান্ত, সেখান থেকে যে গাড়িগুলো যায়, যে রপ্তানি ভারতবর্ষের সরকার বাংলাদেশের জন্যে করে, সেই আলু, পেঁয়াজ, তুলো কিংবা নুন, তেল, এই সমস্ত কিছু যদি না যায়, আদতে তারা কি খেতে পাবে? যদি সত্যি 7টা দিনের জন্যে পণ্য পরিবহনে রাশ টানে ভারত সরকার, তাহলে হবেটা কি? ভাত খেতে বসেও ভারতের দিকে চেয়ে থাকে বাংলাদেশ। ভারত থেকে 2 মাসে 200 টন চাল আমদানি ঢাকার। বাংলাদেশে আলু, পেঁয়াজ যায় ভারত থেকে। গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। বাংলাদেশে তখন 1 কেজি পেঁয়াজের দাম পৌঁছয় 300 থেকে 400 টাকায়। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল, নাকের জল এক হয়ে যাবে। পেঁয়াজ না পাঠালেই চোখের জল, নাকের জল এক হয়ে যাবে। বাংলাদেশের সবথেকে বেশি কর্মসংস্থান যাতে হয় সেই বয়ন শিল্পের কথাই ধরা যাক। জামা কাপড় তৈরির তুলোও যায় ভারত থেকে। ঘরে আলো জ্বালাতেও আদানির দিকে চেয়েছিল ঢাকা। বিদ্যুৎ গিয়েছে ঝাড়খণ্ড থেকে।
দেশটা এতটাই গরিব, এখানেও ধার বাকি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম, নতুন বছরে সিনেমা দেখাবো। বিএনপি নেতা রুহুল কবির রিজভী স্ত্রীর ভারতীয় শাড়ি পরিয়ে বীরত্ব দেখিয়েছিলেন। সেই রিজভীকে বীরত্ব দেখানোর চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভীকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পুড়িয়েছেন। পারবেন নাকি রিজভী? দম আছে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আতঙ্কের বাংলাদেশ, এই আতঙ্কের বাংলাদেশে ইসকনের ভক্ত হওয়াটা কি অপরাধ? ওপারের নাবালিকা, সে শোনালো একটা হাড় হিম করা অভিজ্ঞতা। কট্টরপন্থীদের অত্যাচার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে ভারত সীমান্তে। চোপড়ার ফতেপুর বিওপিতে পৌঁছাতে এই নাবালিকার মুখে ওপারের অত্যাচারের কাহিনী। বিএসএফ এর সহযোগিতায় রাতে এই নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশে বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই টর্চারিং করছে হিন্দুদের, আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি হবে? দেখুন, পদ্মা পাড়ের হিন্দুদের, সংখ্যালঘুদের, সনাতনীদের উপর একের পর এক অত্যাচারের ছবি, সেই অপরাধমূলক সেই অত্যাচারের ছবি কিন্তু একে একে ফুটে উঠছে। এবং তার পাশাপাশি ওপারের হিন্দুদের ভাতে মারার ফোন দিয়ে এবার কট্টরপন্থীদের। গোমাংস বিক্রি হয় না এমন হোটেলগুলি বয়কটের ডাক দিল মৌলবাদীরা। পোস্টার বানিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় চলছে প্রচার। এসব দেখেও ইউনুস প্রশাসন কিন্তু চুপ, না দেখার ভান করছে বলে অভিযোগ উঠছে। মুখে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার কথা বললেও ইউনুস প্রশাসন উল্টো পথে হাঁটছে বলে দাবি। নানান রকম জিগির তোলা হলো, নানাভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু অবশেষে সংখ্যালঘুদের উপরে যে হামলা, সেই হামলার কথা কিন্তু মানল ইউনুস প্রশাসন। বিদেশ সচিব বিক্রম মিশ্রির কড়া বার্তার পরেই তথ্য প্রকাশ বাংলাদেশ সরকারের। ইউনুসের প্রেস সচিবের দেওয়া তথ্যে এবার বড় সড় চমক। মঙ্গলবার প্রেস সচিব তিনি জানান যে 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হয়। সরকারি হিসেব মতে এই হিংসার ঘটনায় 88টি মামলা রুজু করা হয়েছে, পাশাপাশি গ্রেফতার করা হয়েছে 70 জনকেও। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে যে গড়ে প্রত্যেক দিন বাংলাদেশে কোথাও না কোথাও হামলার শিকার হয়েছেন এই সংখ্যালঘুরা। এবং এই তথ্যই প্রমাণ করছে যে বাংলাদেশে ঠিক কি অবস্থাতে রয়েছেন সেখানকার সংখ্যালঘুরা। আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। হ্যাঁ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও 2-1টা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে 2-1টা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। ঠিক এই ঘটনার প্রেক্ষিতে, এই বিষয়ের প্রেক্ষিতে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী, শুনুন। যেভাবে ভারতের তরফ থেকে যে প্রেসার দেওয়া হচ্ছে, এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে জানুয়ারি 20 তারিখের পরে কিন্তু আমেরিকান সাপোর্টটাও অনেকটা উঠে যাবে। তো এই দুটো দিক মিলিয়ে কিন্তু আলটিমেটলি ইউনিস গভর্নমেন্টকে অ্যাকশন নিতেই হবে। এবং বিএনপির যে জিগির তোলা যে ঘটনাগুলো বিএনপি ঘটিয়ে চলেছে, সেটা আমার মনে হয় যে খুব বেশি দিন কিন্তু তারা চালাতে পারবে না। ভারত বিরোধিতার জিগিরকে আরো উস্কানি দিতেও পারে লং মার্চ। ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির 3 সংগঠনের। ঢাকার নয়াপল্টনের সামনে থেকে শুরু, নারায়ণগঞ্জ, নরসিংদী হয়ে সন্ধ্যায় নাগাদ আগরতলার খুব কাছে ব্রাহ্মণবেড়িয়ার আখাউড়ায় শেষ হবে লং মার্চ। 16 ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল বাংলাদেশে। 71-এ ওই দিনই আত্মসমর্পণ করেছিল পাক বাহিনী। সেনাবাহিনী এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত, তাই কুচকাওয়াজ হবে না জানিয়েছে বাংলাদেশের সরকার। পাকিস্তানের প্রতি বন্ধুত্বের বার্তা দিতে এই কুচকাওয়াজ বাতিল, ইউনুস প্রশাসনের উঠছে প্রশ্ন।
কোচবিহারে জোড়াই রেল স্টেশনে লাইনে বসে অবরোধ গ্রেটার কোচবিহার সমর্থকদের। কোচবিহারকে আলাদা রাজ্য ঘোষণার দাবিতে চলছে রেল রোকো বাতিল। এনজিপি গুয়াহাটি বন্দে ভারত, বঙ্গাইগাঁও এনজিপি এক্সপ্রেস ঘুরপথে চলছে ডিব্রুগড়, নিউ দিল্লি রাজধানী সহ বেশ কয়েকটা ট্রেন। মহারাষ্ট্র ভোটে কারচুপির অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে ইন্ডিয়া জোট। গত রাতে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইন্ডিয়া জোটের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী অভিষেক মানু সিংভি। শেষ হচ্ছে অপেক্ষা, বাংলার দুয়ারে শীত। সপ্তাহান্তে শীত আসছে কলকাতাতেও। 13 ডিগ্রি নামতে পারে কলকাতার তাপমাত্রা, 10 ডিগ্রির নিচে নেমে যাবে পশ্চিমাঞ্চলের পারদ। জেলা থেকে শহর সর্বত্র কুয়াশার দাপট। উত্তরে হাওয়ার গতি বাড়লেই কুয়াশা কমবে।